হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে ফ্রেন্ড অফ কলেজিস নতুন লাইভ ক্লাসে। তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে স্থিতিস্থাপকতা। আমরা একটা বেসিক ক্লাস করেছি অলরেডি স্থিতিস্থাপকতার। আজকে হচ্ছে পার্ট বি বা 2 যেটা বলো। তোমাদের অলরেডি পার্ট এ আমরা ক্লাস করেছি যে স্থিতিস্থাপকতার বেসিক জিনিস যেগুলো ছিল সেগুলা। আজকে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু কথাবার্তা বলবো। সো আগে আমি একটু দেখি লাইভটা স্টার্ট হয়েছে কি। ওখানে গিয়ে বল যে মুনিভাইকে বল যে সবাইকে রাত আসতে বলতে বল, মানে এখন আসতে বল, যে যেভাবে আসে ফ্রি টাইমে ও তখন আসতে বল। দরকার হলে আমরা তখন কি করব। ঠিক আছে, 100% জুম আর লাগবে না, আমি দেখছি যে বুঝে গেছে, ভালো হয়েছে। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তারপরেও তোমরা একটু যারা গ্রুপগুলোতে আছো তারা হচ্ছে কি করবা, তো ওটা একটু ছেড়ে দিতে পারো। 24 বেজে গ্রুপে এটা দিয়ে দিই, হয়েছে। আচ্ছা, একটু যারা যুক্ত হয়েছে সব কিছু ঠিকঠাক আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। নমস্কার। ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আচ্ছা, তোরা যারা যুক্ত হয়েছিস তারা একটু বল যে ঠিকঠাক শুনতে পাচ্ছিস কিনা তোরা। আমি তো এদিকে বয়সটা বন্ধ করে দিয়েছি, তোরা একটু বল যে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে। আচ্ছা, একটু উপরে হলে বোর্ডটা ভালো হতো। আচ্ছা, আমি ঠিক করে দিব। তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা? কারা কারা? মাত্র 6 জন দেখতে পাচ্ছি। এখন আমার সাথে আরো যুক্ত হওয়ার কথা ছিল, এরা কেউ কি দেয় নাই। রেজিস্ট্রেশন নাম্বার স্যারে যুক্ত হয়ে যাচ্ছে। মাত্র 7 জন দেখতে পাচ্ছি। আমি খুবই কম স্টুডেন্ট দেখতে পাচ্ছি। হতাশ হতাশ, লাইফ হতাশ হয়ে গেল। তোমাদের কাজকাম দেখে হতাশ লাগতেছে, হতাশ লাগতেছে। ওকে, আই থিঙ্ক অল রাইট। এখন আশা করি ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আজকে লাইভটা একটু মানে আমরা খুব কি করব, আচ্ছা আজকে লাইভটা একটু বেশি সময় নিব না, কম সময় নিব। কথা শুন না, সবাই আসবে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা চল, স্থিতিস্থাপকতার বেসিক যেটা পার্ট পড়ছিলাম সেটা কি পড়ছিলাম আমি তোদেরকে একটু মনে করে দিচ্ছি। আমাদের বেসিক পার্টটা আসলে কি, বা তুমি যে পড়ালেখা করতেছো দিন শেষে তোমাকে একটা বাচ্চা পড়াতে হবে না, পরবর্তীতে অন্য কারো বাচ্চা পড়াও, নিজের বাচ্চা পড়াও, বা নিজের জন্য হলেও আমাদেরকে কিছু বিষয় স্পষ্ট হইতে হবে, কিছু জায়গায় আমাদেরকে স্পষ্টবাদ হইতে হবে। যখন আমাকে কেউ যখন একটা জিনিস জানতে চাইবে তখন আমি তাকে প্রপারলি জিনিসটা বুঝাতে পারি বা শিখাতে পারি। কিছু বিষয়ের জন্য আমাদেরকে আগে থেকে সুনির্দিষ্টভাবে জেনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের জন্য একটা নেসেসারি জিনিস, কেমন? তো আমরা সামনে আগাই। স্থিতিস্থাপকতার বেসিক পার্ট যেটা আমরা পড়ছিলাম সেটার যে কথাগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি। তোমরা যে পড়ালেখাটা করো এটার মানে শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক রাখিও না প্লিজ। আমার একটা উদ্দেশ্য হচ্ছে নেভার তুমি কখনো পরীক্ষা কেন্দ্রিক পড়ালেখা করবে না প্লিজ, আমার রিকোয়েস্ট। তোমরা পড়ার সময় একটু মানে নিজের জানার জন্য পড়ালেখা করবা।
ওকে, আচ্ছা যে কথাটা বলতে চাচ্ছিলাম নিজেদের জানার জন্য পড়বা। আচ্ছা স্থিতিস্থাপকতা মানে কি জানো? স্থিতিস্থাপকতা মানে হচ্ছে পার্সেন্টেজ পরিবর্তন, পার্সেন্টে পরিবর্তন, পার্সেন্টেজে পরিবর্তন। পার্সেন্টেজের পরিবর্তন মানে কি? মনে করো এক্স যদি এত পার্সেন্ট পরিবর্তন হয়, ওয়াই কত পার্সেন্ট পরিবর্তন হবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, রাইট? ওকে, আমাদেরকে বের করতে হবে। সিরিয়াসলি এত খারাপ অবস্থা? আওয়াজ আসে না, আওয়াজ আসে, মাইক্রোফোনে আওয়াজ আসে। এটা খোলা রাখ, এটা খোলা রাখ, পুরো খুলে আসলে অর্ধেক করলে খোলা, অবস্থা খারাপ। এসিটা এখন লাগাতে পারতেছে না বেটা। আচ্ছা, এক্স এর এত পার্সেন্ট পরিবর্তন হলে ওয়াই এর কত পার্সেন্ট পরিবর্তন হবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে, যে এটার এত পার্সেন্ট পরিবর্তন হলে এটার কত পার্সেন্ট পরিবর্তন হবে, এটা আমাদেরকে বের করতে হবে, রাইট? তো এই স্থিতিস্থাপকতা বেসিক্যালি একটা ম্যাথমেটিক্যাল টার্ম, বাট ওয়েনেভার আমরা যখন এটাকে অর্থনীতির ভাষায় পড়তে যাব তখন এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। যোগান স্থিতিস্থাপকতা যেটা আছে এটা নিয়ে তেমন একটা আলোচনা নাই। যোগান স্থিতিস্থাপকতার আলোচনা জাস্ট একটা জায়গায়, সেটা হচ্ছে কি যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করা আর এদের প্রকৃতি যাচাই করা। তো নির্ণয় করার জন্য ইএস এর সূত্র হচ্ছে একটাই, ডেল কিউডি না, এটা হচ্ছে ডেল কিউএস ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই কিউএস। তুমি আমার সাথে এতদিন ধরে ক্লাস করার পরে এই জিনিসগুলো তুমি আইডেন্টিফাই করতে না পারা মানে আমার জন্য লজ্জার, আমার জন্য, নট তোমার জন্য, আমার জন্য লজ্জার। এখানে আমি বলছি ইএস এর মান তোমার হচ্ছে ইএস এর মান, তারপর আবার বলতেছি ইএস এর মান, একটা হচ্ছে 1 এর কম, একটা হচ্ছে 1 এর বেশি, 1 এর কম 1 এর বেশি। কম হলে কৃষিজাত দ্রব্য, কম হলে কৃষিজাত দ্রব্য, বেশি হলে শিল্পজাত দ্রব্য। জাস্ট এতটুকু হচ্ছে আমাদের জানা দরকার, ঠিক আছে? স্থিতিস্থাপকতা নির্ণয় করার পর জাস্ট ওখান থেকে এই মন্তব্যটা করতে হবে, মনে রাখতে হবে যোগান স্থিতিস্থাপকতায় দামের শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের শতাংশিক পরিবর্তন জানা যায়। যোগানের শতাংশিক পরিবর্তন জানা যায়, ঠিক আছে? যোগানের শতাংশিক পরিবর্তন জানা যায়। আচ্ছা, এবার আসো আরেকটা যেটা পার্ট ছিল, সেটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। অবস্থা খুবই খারাপ, মানে প্রচুর পরিমাণ গাওয়াচ্ছে। চাহিদা স্থিতিস্থাপকতা, আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু জায়গাতে পারি। চাহিদা স্থিতিস্থাপকতা আমরা বলি ইডি। এখন ইডি মানে হচ্ছে সেটা তিনটা অংশকে বোঝাচ্ছে। ইডি মানে তিনটা অংশকে বোঝায়। একটা হচ্ছে তোমার দামের স্থিতিস্থাপকতা, ইপি শর্টকাট লিখতেছে, কেমন? একটা হচ্ছে আই স্থিতিস্থাপকতা, এটাকে আমরা বলি ইউআই। একটা হচ্ছে আর আই স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা বলি ইসি। আর আই স্থিতিস্থাপকতা যেটা বলি ইসি। তো এখানেও প্রত্যেকের আলাদা আলাদা একটা সূত্র আছে এবং সূত্রগুলো খুবই ইজি একটা সূত্র। এই সূত্রটা তুমি যদি মনে রাখো যে ডেল কিউডি বাই ডেল পি, অর্থাৎ দামের কারণে চাহিদার পরিবর্তন, আর এটা হচ্ছে আই এর কারণে চাহিদার পরিবর্তন। এই জন্য ডেল কিউডি ঠিক থাকবে, বাট দামের জায়গায় আই হবে। এই যে আই কিউডি মুখস্থ রাখতে হবে। মানে এখানে তোমাকে এই জিনিসটা তোমাকে বোঝানোচ্ছে, আমি এই জিনিসটা বোঝানোচ্ছি, আমি তোমাকে বলবো যে এটা মুখস্থ রাখাটা তোমার জন্য গুড এনাফ, মুখস্থ রাখতে হবে। এখানে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে মনে রাখতে হবে এটা যদি এক্স দ্রব্যের দাম হয়, এটা এক্স দ্রব্যের দাম, এটা চাহিদাটা ওয়াই দ্রব্যের হইতে হবে। একজনের দাম আরেকজনের চাহিদা হইতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করেছো যে স্যার আমি বুঝতে পারতেছি না যে কি করা না দরকার। এটা অনেকে বুঝতে পারতেছে না যে চাহিদা স্থিতিস্থাপকতা কখন হয়, দামি স্থিতিস্থাপকতা বা আর স্থিতিস্থাপকতা কোনটা কখন হয়। সোজা কথা, তোমাকে যখন দামি স্থিতিস্থাপকতা বলবে, একদম সিম্পল বুঝা দিচ্ছি, তখন একদিকে দাম লাগবে আর দিকে চাহিদা লাগবে। আর যখন তোমাকে আর এর কথা বলবে, তখন একদিকে হচ্ছে দামটা হচ্ছে যদি এক্স এর হয়, আমাকে যে চাহিদাটা দিতে হবে সেটা হচ্ছে ওয়াই। দামটা যদি এক্স এর হয়, চাহিদাটা দিতে হবে ওয়াই এর। এই হচ্ছে বিষয়।
আমরা এতটুকু বসি কিনা, আজকে যে ক্লাস হবে সেটা মানে বলি নাই ফলাফলকে আগে, এই জন্য বোধহয় সবাই একটু বাসায় ঘুমাচ্ছে নাকি আজকে কোনো প্রোগ্রাম আছে আল্লাহ জানে। আমি একটা মোবাইল নিব বলে নিচ্ছি না, এটা খুবই যন্ত্রণা। আচ্ছা আচ্ছা, যদি আড়াআড়ি বলে তখন একজনের দাম আর একজনের চাহিদা, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। আচ্ছা, আজকের যে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদেরকে আমি মূলত কি বলতেছি যে কেন আমরা আজকের ক্লাসে, সেটা হচ্ছে মূলত এই জন্য যে ইপি এখানে অনেকগুলো প্রকারভেদ আছে। এটা হচ্ছে 5 প্রকার। ইপিটা হচ্ছে 5 প্রকার। আমার ইপি সমান 1 হতে পারে, ইপি হচ্ছে 1-এর চেয়ে বড় হতে পারে, ইপি 1-এর চেয়ে ছোট হতে পারে, ইপি 0 হতে পারে, ইপি অসীম হতে পারে। এই 5 প্রকার ইপি নিয়ে আমাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যে জিনিসটা আজকে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? সবাই রেডি কিনা একটু বলো যে আমরা সবাই রেডি। তোমরা সবাই যদি রেডি হয়ে থাকো তাহলে আমাকে একটু বলি। অবস্থা খুবই বাজে। আচ্ছা, সবাই ক্লিয়ার, একটু সবাই রেডি কিনা একটু বলবো আমাকে, দেন কি করবো? আজকে বাতাসও আসতেছে না, খুবই দুঃখজনক। আমরা সবাই রেডি কিনা একটু বলো। তোমরা যদি সবাই রেডি হয়ে থাকো তাহলে আমি আগাবো সামনে, এই হচ্ছে বিষয়। ওকে, একজন বলছে রেডি, জিন্না তারা বলছে সেও রেডি। আচ্ছা, পঁয়ষট্টি নম্বরটা করাই দেন। আচ্ছা, 65 নম্বরটা করাই দিব। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, 65 নম্বর করাই দিব। আমি একটু দেখি তাহলে 65 নম্বর প্রশ্নটা কি একটু দেখি। 65 নম্বর কি বলছে দেখো। ও সুন্দর। আচ্ছা, 65 নম্বরটা তুমি আইএসটিতে স্থাপকতা বের করবা। শোনো, আমি 65 নম্বর তোমাদের আইএসটিতে স্থাপকতা বের করতে বলছিলাম। আচ্ছা, আগে ওটা বুঝা দিচ্ছি, 65 নম্বরটা করে দিচ্ছি, তারপর ইপি প্রকারভেদটা যাচ্ছে। আমি পুরোটা করা দিব না, তুমি জাস্ট একটু ভালো করে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। আমি এখানে আইএসটিতে স্থাপকতা বের করবো, সুতরাং একদিকে আই লিখবো আর এদিকে হচ্ছে চাহিদা লিখবো, ঠিক আছে? এটা চাহিদা লিখবো। আমি পুরোটা করবো না কিন্তু, বারবার বলে ইচ্ছা তোমাকে। আমার এখানে আয় হচ্ছে 555, 500 টাকা ছিল, তারপর আবার 555 হয়েছে, 555 হয়েছে। এরপর মনে করো যে চাহিদাটা আগে ছিল 5 কেজি, তারপর 3 কেজি, এই 5 কেজি 3 কেজি। আয় বাড়ার ফলেও দেখো আমার কিন্তু আয় বাড়ছে, আয় কিন্তু বাড়ছে। এই যে 500 থেকে 555 টাকা, মানে কি আমার আয়টা বেড়ে গেছে। কিন্তু আমার চাহিদা যেটা আছে ওটা 5 থেকে 3, অর্থাৎ 5 থেকে 3 মানে কি চাহিদাটা কমে গেছে। তো আয় বাড়লে যেসব দ্রব্যের চাহিদা কমে, শোনো মনে রাখিও, এখানে আয় বাড়লে চাহিদা কমে কোন দ্রব্যের বলো তো? আয় বাড়লে চাহিদা কখন কমে যায়? চিন্তা করো, তোমার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে তোমার একটা মোটর সাইকেল আছে, একটা হচ্ছে কার আছে, গাড়ি আছে, গাড়ি। তো মোটর সাইকেল আর গাড়ি, তোমার ইনকাম বাড়লে, তোমার যখন আয় বেড়ে যাবে, তখন তুমি কাকে বেশি পছন্দ করবা? গাড়িকে পছন্দ করবা। তখন এই মোটর সাইকেলটা হবে নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট। আরেক নাম হচ্ছে গিফেন, নিকৃষ্ট বা গিফেন দ্রব্য, ঠিক আছে? তো আয় বাড়লে চাহিদা কমলে এদেরকে আমরা বলি নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। আর নর্মালি কি হয়? নর্মালি যেসব দ্রব্যের আয় বাড়ে ওই দ্রব্যের চাহিদাও বাড়ে, আয় বাড়লে চাহিদা বাড়ে। নর্মাল যেগুলো দ্রব্য আছে এগুলোকে আমরা বলি সাধারণ দ্রব্য, সাধারণ বা ভ্যাবলেন্ট দ্রব্য। আচ্ছা, সাধারণ বা ভ্যাবলেন্ট দ্রব্য। তো তুমি এখান থেকে বের করবা, দেখবা যে এখানে মাস্ট এখানে আনসারটা ঋণাত্মক আসবে। ইউআই এর মানটা এখানে ঋণাত্মক আসবে, ঋণাত্মক। তুমি দেখো, করে দেখো,
ঋণাত্মক যখন আসবে তুমি বলবে যেহেতু ইউআই এর মান ঋণাত্মক এসেছে সেহেতু দ্রব্যটা হচ্ছে এই নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। এখানে যদিও গিফেন দ্রব্য বলা উচিত, কেন জানো? আমার এখানে দ্রব্যটার নাম হচ্ছে মোটা চাল। পড়ে দেখো, মোটা চাল আমি শিখে আসছিলাম। মোটা চাল, মোটা কাপড়, আলু, এগুলোকে বলা হয় গিফেন দ্রব্য। এরকম কিছু সিলেক্টিভ দ্রব্য, এই 2-3টা সিলেক্টিভ দ্রব্যই হচ্ছে গিফেন দ্রব্য। এটা বলছিলাম, আই ঠিক মনে আছে। ইয়েস, গিফেন দ্রব্য, রাইট। আচ্ছা চলো আমরা ইপির যে 5 প্রকার ইপি আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। একদম মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে বলা হয় দামি স্থিতিস্থাপকতা 5 প্রকার। পরীক্ষা আসতে পারে যে দামি স্থিতিস্থাপকতা কয় প্রকার, এটা ব্যাখ্যা করো। তখন তুমি বলবা যে দামি স্থিতিস্থাপকতা ইপি হচ্ছে 5 প্রকার। নাম্বার 1, ইপি is equal to 1 অথবা ইপি রাফি 1 নম্বর হচ্ছে ইপি সমান 1, 2 নম্বর হচ্ছে ইপি 1 এর চেয়ে বড়, 3 নম্বর হচ্ছে ইপি 1 এর চেয়ে ছোট, 4 নম্বর হচ্ছে ইপি 0 এর সমান, 5 নম্বর হচ্ছে ইপি সমান অসীম। এটাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা। আর এটা হচ্ছে একক অপেক্ষা বেশি। একক অপেক্ষা বেশি, ঠিক আছে? স্থিতিস্থাপকতা কথাটা লিখলাম না, এটা হচ্ছে একক অপেক্ষা কম। এটা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। এটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা কেমন? অসীম স্থিতিস্থাপকতা। তাহলে আমি কয় প্রকার পাইলাম? 5 প্রকার। একক অপেক্ষা বেশি, একক অপেক্ষা কম, শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। আমি যদি তোমাদেরকে একটু বলি, তোমাদের মনে আছে যে দামি স্থিতিস্থাপকতা কাকে বলে, কি লিখছিলাম আমরা যখন দামি স্থিতিস্থাপকতা ইপির সংজ্ঞাটা দিচ্ছিলাম? তখন কি বলছিলাম? যে দামের তোমার হচ্ছে কি, ওই যে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে বলা হয় তোমার দামের স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তন। তো এখানে ইপির সূত্রটা কি ছিল? মেইন সূত্রটা, শর্টকাটটা, দামের শতাংশ পরিবর্তন এবং চাহিদার শতাংশ পরিবর্তন। এই জায়গাটা হচ্ছে মেইন। এই যে দামের কারণে যে চাহিদার পরিবর্তনটা হয়, সে পরিবর্তনের হারটাই হচ্ছে ইপি। কতটুকু পরিবর্তন হচ্ছে? মনে করো দাম বাড়ছে 5%, তাহলে দেখো দাম বাড়ছে 5%, চাহিদা দাম বাড়ছে 5%, চাহিদা বাড়ছে 5%, সমান সমান। এটাকে বলা হয় সমান বা একক। সমান হলে তাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা। দেখো সমান হলে একক আসবে। আবার দেখো এটা দামের পরিবর্তন হয়েছে 5% আর চাহিদার পরিবর্তন হচ্ছে 10%, এই যে এখানে উত্তর আসবে 2। এটা হচ্ছে একক অপেক্ষা বেশি। আবার যদি বলো যে দামের পরিবর্তন হয়েছে 10%, দামের পরিবর্তন হয়েছে 10% আর চাহিদার পরিবর্তন হয়েছে মনে করো যে 5%, দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি, দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি। এখন উত্তর হবে কত পার্সেন্ট? 0.5%, 0.5। আবার দামের পরিবর্তন হয়েছে, দেখো দামের পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না, এটাকে বলা হয় শূন্য স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তন হয়েছে দামের কোনো পরিবর্তন ছাড়া, দেখো দামের কোনো পরিবর্তন হয় নাই কিন্তু চাহিদার পরিবর্তন হয়ে গেছে, দামের কোনো পরিবর্তন হয় না কিন্তু চাহিদার পরিবর্তন হয়ে গেছে, দামের কোনো পরিবর্তন হয় না চাহিদার পরিবর্তন হয়ে গেছে। এটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। এটাকে বলা হয় অসীম স্থিতিস্থাপকতা। চাহিদা বিধি ব্যতিক্রম। ও আচ্ছা, তোমরা তো সবাই ওকে ভালো রেসপন্স করতেছো, গুড। আচ্ছা তোমরা সবাই ওকে ভালো রেসপন্স করছো, মানে যে বলছে যে 65 নম্বরটা বুঝেনি তাকে ভালো রেসপন্স করছো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভালো রেসপন্স করার জন্য। আচ্ছা আচ্ছা ওকে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা? দেখো দামের শতাংশিক পরিবর্তন চাহিদার শতাংশিক পরিবর্তন সমান হলে তাহলে এটা হচ্ছে একক। দামের চেয়ে চাহিদা বেশি হলে দেখো এখানে গুরুত্বটা পাবে চাহিদা, বারবার বলতেছি গুরুত্ব পাবে চাহিদা, মনে রাখবা এখানে গুরুত্ব পাবে চাহিদা, চাহিদার পরিবর্তন। গুরুত্ব পাবে কে? চাহিদার পরিবর্তন। স্যার এটার মানে কি? এটার মানে দেখো এই যে দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি, এই জন্য একক অপেক্ষা বেশি। দামের চেয়ে চাহিদার পরিবর্তন কম, এই যে এখানে দেখো দামের চেয়ে চাহিদার পরিবর্তন কম, তাই এটাকে বলা হয় একক অপেক্ষা কম। এটা দামের পরিবর্তন ফলে চাহিদার কোনো পরিবর্তন হয় নাই, এই যে চাহিদার পরিবর্তন হয় নাই বলে শূন্য, দামের পরিবর্তন ছাড়া চাহিদার পরিবর্তন হয়ে গেছে, এটা তো অসম্ভব। এটাকে বলা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা। অসীম স্থিতিস্থাপকতা। এবং মনে রাখবা এই একক স্থিতিস্থাপকতা এই জিনিসটা হয় স্বাভাবিক দ্রব্যের বেলায়, স্বাভাবিক দ্রব্যের বেলায়।
আর তোমার যেটা একক অপেক্ষা বেশি এটা হয় বিলাসজাত দ্রব্যের বেলায়, বিলাসজাত দ্রব্যের বেলায়। এবং এই দ্রব্যটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার যেটা হচ্ছে কি দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন না হলে এটাকে বলা হয় আবশ্যকীয় বা হচ্ছে কি জীবননাশক। এটাকে আমরা এভাবে বলতে পারি যে আবশ্যকীয় বা জীবননাশক এরকম দ্রব্য যেগুলো আছে, জীবননাশক যে দ্রব্যগুলো আছে এগুলো হচ্ছে শূন্য স্থিতি স্থাপকতা, আবশ্যকীয় বা জীবননাশক যেসব দ্রব্য আছে। আর এটা আসলে বাস্তবে এটা একটা গুজব, মানে এটা একটা গুজব যে দামের এখনো পরিবর্তন হয় না কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে গুজব বা এটা কোনো উৎসব হইতে পারে, একটা গুজব হইতে পারে, অথবা তোমার একটা কোনো একটা উৎসব হইতে পারে, ঠিক আছে। কোনো একটা উৎসব হচ্ছে গুজব, মানে কারণ দামের পরিবর্তন হয় নাই কিন্তু চাহিদার পরিবর্তন হচ্ছে। উৎসবের কারণে দেখা যাচ্ছে দাম তেমন বাড়ে নাই বা পরিবর্তন হয় নাই কিন্তু মানুষ এসে এই জিনিসটা বেশি কিনতেছে, এরকম চাহিদার পরিবর্তন হয়েছে, এটা গুজব বা উৎসব এরকম একটা ঘটনা। তো এটা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতার বেলায়। আর অতি আবশ্যকীয় যেমন আমি স্বাভাবিক দ্রব্য যেগুলো বলতে আমরা স্বাভাবিকভাবে চাল ডাল যেগুলো আমরা ইউজ করি সেগুলো হচ্ছে স্বাভাবিক দ্রব্য। আবার যেগুলো হচ্ছে শাড়ি গহনা দামি গাড়ি বাড়ি এগুলো আছে এগুলো বিলাসজাত দ্রব্য। নিত্য প্রয়োজনীয় মানে যেগুলো আমরা বাসায় নিত্যদিনের জন্য ইউজ করি সেগুলা অতি আবশ্যকীয় বা জীবননাশক, যেমন কোনো ক্যান্সার রোগীর যে ওষুধ, ঠিক আছে, বা ব্লাড একটু চিন্তা করো তো ব্লাড, এই ব্লাড জিনিসটা তুমি আমাকে তোমরা একটু বলবা যে ব্লাড জিনিসটাকে আমরা করি যে দাম কমে গেলে আমরা কি দোকানে গিয়ে বলি যে আমাকে একটু ব্লাড দিয়ে দেন। দেখো দামের পরিবর্তনের ফলে চাহিদারও কোনো পরিবর্তন হয় না। মনে করো ব্লাডের দাম কমে গেছে, রক্তের দাম কমে গেছে, ঠিক আছে, রক্তের দাম কমে গেছে, তো তুমি তখন তুমি কি বলবা? তুমি বলবা যে আমাকে একটু ব্লাড বাড়ায় দেন, আমাকে একটু ব্লাড বাড়ায় দেন, তুমি বলবা? জীবনও বলবা না। কেন? কারণ এটা তোমার এই যে জীবননাশক বা আবশ্যকীয় যে জিনিসটা আমাদের দরকার অবশ্যই সেটা আমরা ওভাবে কি করি না, আমরা ওই জিনিসটা দিই না, মানে দাম কমে গেল এটা আমাদের চাহিদার পরিবর্তন হয় না। আবার লবণের কথা চিন্তা করো, কতক্ষণ লাগবে তোমার? আসো আমি কি করতাম আর হ্যাঁ আছে এমনিতে। তো তুমি দেখো একটু চিন্তা করো যে তুমি যদি চিন্তা করো যে লবণের কথা চিন্তা করো, এই যে লবণ বললাম বা রক্ত বললাম, এগুলো কি দাম কমে গেলে, লবণের দাম কমে গেলে তোমার কি বাসায় বলবে যে একটু লবণ বেশি বেশি দিয়ে রান্না করে, এরকম বলবে তোমাকে? জীবনে এরকম কেউ বলবে না, ঠিক আছে, জীবনে তোমাকে এরকম কেউ বলবে না। আচ্ছা ওকে, আই হোপ বুঝতে পারছি। তো এই জিনিসটা, এই যে স্বাভাবিক দ্রব্য বা এই জিনিসটা থেকে কি কি প্রশ্ন হয় দেখো, এই জিনিসটা থেকে প্রশ্ন হয় যে এখানে আরেকটু জিনিস অ্যাড করি তোমাদেরকে, এই জিনিসগুলো বলে দেওয়া উচিত যে বিলাসজাত দ্রব্য যেগুলো আছে এগুলো যদি বলে যে এগুলো চাহিদার প্রকৃতি কেমন, এগুলো চাহিদার প্রকৃতি হচ্ছে স্থিতিস্থাপক, এটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদার দ্রব্য, স্থিতিস্থাপক চাহিদার দ্রব্য। আর এটা কেমন? এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদার দ্রব্য, অস্থিতিস্থাপক চাহিদার দ্রব্য, ঠিক আছে। আর এটা কেমন? এটা হচ্ছে তোমার সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। এটা কেমন? সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ স্থিতিস্থাপক। এই কথাগুলো মনে রাখবা, সম্পূর্ণ স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক, এই কথাগুলো মনে রাখবা। স্বাভাবিক দ্রব্যে এটা হচ্ছে একক স্থিতিস্থাপক, ঠিক আছে, এটা হচ্ছে একক স্থিতিস্থাপক বা সমান স্থিতিস্থাপক, এটা হচ্ছে একক স্থিতিস্থাপক বা সমান স্থিতিস্থাপক, এটা চাহিদা হচ্ছে সমান স্থিতিস্থাপক। আচ্ছা, এই ধরনের একটা প্রশ্ন হতে পারে যে এদের চাহিদাটা কেমন, এটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে যে এদের আকৃতিটা কেমন, এই আকৃতি কেমন সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা বাস্তবিক একটা চিত্র যদি আঁকি দেখাইতে পারি তাহলে তোমাদের বুঝতে সুবিধা আরো বেশি হবে, যে যখন আমি আঁকি দেখাবো, তখন বুঝতে সুবিধা আরো ভালো হবে। 1 2 3 4, 1 2 3 4। আমার যদি মনে পড়ে এই জিনিসটা
1 2 3 4 এই জিনিসটা আমি আমার থেকে একটা স্টুডেন্ট বলতেছে স্যার এগুলা বইয়ে পড়ি কিন্তু স্যার আমি বুঝতে পারতেছি না, আপনি আমার একটু বুঝান। তখন আমি নিজেও এইভাবে কখনো চিন্তা করতাম না, ওকে বুঝানোর তালে গিয়ে আমি এই জিনিসটা এইভাবে কল্পনা করে করে জিনিসটা বের করছিলাম, এবং এটা এখন খুব মানুষের কাছে পরিচিত এবং খুব পপুলারিটি পাইছে। অনেক স্যারে যেখানে আগে মুখস্থ করাইতো তারা এখন এই জিনিসটা বুঝাচ্ছে। আগে এটা মুখস্থ করাইতো। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে টাইমে যুক্ত হয়েছে এতক্ষণে। স্থিতিস্থাপক কেন হলো, স্থিতিস্থাপক কেন হলো? গুড, সুন্দর কথা। আচ্ছা সুন্দর, এই তোর উত্তর দেওয়ার জন্য মূলত এই চিত্রটা আঁকছি। আচ্ছা এই দেখছো এতদিন পরে আমি একটা ছেলের প্রশ্ন পাইছি। সুমন থ্যাংক ইউ ভাই, তুই একটা সুন্দর প্রশ্ন করছিস। মানে বহুত দিন পরে আমি একটা স্টুডেন্টের প্রশ্ন পাইছি যে কেন এই কটা হয়েছে। আমার এখানে আগে নটরডেম, ঢাকা, বিগারুন্নেসা এখান থেকে অনেক স্টুডেন্ট যুক্ত হইতো। এবারে খুব কম, তেমন একটা যুক্ত হয় নাই। আমার মনে হয় কিছু কিছু প্রায় 3-4 জন নাকি কয়জন যুক্ত হয়েছে, আমি একজ্যাক্ট আমার মনে নেই, আমি নিজেও দেখি নাই আসলে। লিস্টটা দেখতে হবে, এটা একটু দেখতে হবে, অনেকদিন ধরে দেখি না। তো আগে বেশি স্টুডেন্ট যুক্ত হইতো, তখন প্রচুর প্রশ্ন দিত, এখন প্রশ্ন আসে না। ক্লাস শুরু হয়েছে কিছুক্ষণ আগে, তামান না তুই এতক্ষণ আমি আরো তোদেরকে মিস করতেছি, আল্লাহ রে। আচ্ছা চলো এটা একটু ফিল করায়। এই যে দেখো আমি মনে করো যে দাম এদিকে, তো উপরে তো সবসময় দাম থাকবে, এটা আমি বারবার বলতে যাতে না হয়। উপরে দাম নিচে চাহিদা, এটা বারবার বলতে না হয়। মনে করো দাম 2 টাকা দামে চাহিদা 4, 2 টাকা দামে চাহিদা 4, আবার 4 টাকা দামে চাহিদা 2, 4 টাকা দামে চাহিদা 2। আমি যদি বলি যে এখানে চাহিদা কত, চাহিদা কমছে 2 একক কমছে, দাম কত বাড়ছে 2 একক বাড়ছে। দেখো দামে 2 একক বাড়ছে, চাহিদা 2 একক কমছে, সমান 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 সমান। আবার আমি বলতেছি কি 2 টাকা দামে চাহিদা 4, কিন্তু আমার 3 টাকা দামে চাহিদা হচ্ছে, দেখো 2 টাকা দামে চাহিদা 4, কিন্তু 3 টাকা দামে চাহিদা হচ্ছে 2। আচ্ছা 3 টাকা দামের চাহিদাটা একটু কি করতে হবে, তারা এটা একটু এটা একটু মুছে ফেলি। আমার এটা কি কাজ করতেছে নাকি? আচ্ছা দেখো আমার এই যে চাহিদাটা কমে গেছে, দেখো দাম বাড়ছে 1 টাকা, কিন্তু চাহিদা কমছে কত, দেখো চাহিদা কমছে 3, চাহিদা কমছে 3। আবার এখানে দেখো এই 1 টাকাটা একটু উপরে করে রাখলে ভালো হতো। ওকে ঠিক আছে, এবার দেখো এই যে এইটা দেখো 2 টাকা দামে চাহিদা 4, আবার 4 টাকা দামে চাহিদা 3, অর্থাৎ এখানে 2 একক কমছে, দাম 2 একক বাড়ছে, আর এখানে চাহিদা কমছে 1 একক, খেয়াল করিও। আবার এটা দেখো 2 টাকা দামে চাহিদা 4, আবার 4 টাকা দামেও চাহিদা 4, অর্থাৎ এই যে এই রেখাটা এরকম সোজা, এদিকে 2 একক পরিবর্তন হয়েছে, কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হয় না, আবার এভাবে খেয়াল করো যে দামের পরিবর্তন ছাড়া চাহিদার পরিবর্তন হয়েছে, তাহলে দামের পরিবর্তন ছাড়া চাহিদার পরিবর্তন। মনে করো 2 টাকা দামে চাহিদা 4, 2 টাকা দামে চাহিদা 4, কেমন? আবার 2 টাকা দামে চাহিদা 2 হয়েছে, তাহলে এই ঘটনাটা খেয়াল করো, এখানে দামের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চাহিদা 2 কমে গেছে। এই যে দাম এবং চাহিদা সমান সমান কমে যাওয়া, ওকে দাম এবং চাহিদা এই যে সমান সমান ভাবে পরিবর্তন হয়েছে। এখানে যে সমান ভাবে পরিবর্তনটা দেখতে পাচ্ছ, এই সমান ভাবে যে পরিবর্তনটা দেখতে পাচ্ছ সমান সমান, এটাকে বলা হয়, এই যে সমান হারে পরিবর্তন হওয়াটাকে বলা হয় একক স্থিতিস্থাপকতা, এবং সেটা হয় স্বাভাবিক দ্রব্যে বা সমান স্থিতিস্থাপকতা। এবং রেখার আকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার। এই রেখাটার আকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার, ঠিক আছে, সমপরাবৃত্তাকার, ঠিক আছে। আর এখান দিকে খেয়াল করো, এই যে দামের পরিবর্তন হয়েছে মাত্র 1 একক, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে 3 একক। এখানে 1 একক, দামের চেয়ে দেখো দামের চেয়ে চাহিদার পরিবর্তনটা বেশি। এই যে দামের চেয়ে চাহিদার পরিবর্তন বেশি, স্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিং মানে বুঝো, আমার থেকে তো রাবার নাই, রাবার একটা এভাবে টানলে যেমন এক সাইড টানলে আরেক সাইড পরিবর্তন হয়, এটাকে বলে ইলাস্টিং পরিবর্তন, ইলাস্ট করা। তো ইলাস্টিং এখান থেকে আসছে, ইলাস্টিসিটিটা। তো
তো দামের প্রভাবে চাহিদার পরিবর্তনটা বেশি হয়ে যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। এই পরিবর্তন হওয়াটা হচ্ছে স্থিতিস্থাপক। আর দামের প্রভাবে দেখো, দামের প্রভাবে চাহিদা তেমন পরিবর্তন হচ্ছে না, দামের প্রভাবে চাহিদা তেমন পরিবর্তন হচ্ছে না, এটাকে বলা হয় অস্থিতিস্থাপক। আমি তোমাকে ঠেলা দিচ্ছি, তুমি জায়গা থেকে সরতেছো না, ঠেলা দিচ্ছি সরতেছো না, তার মানে তুমি অস্থিতিস্থাপক। মানে আমার অবাধ্য, আমার কথা শোনো না, ঠিক আছে, অসভ্য, মানে আমার ভাষায় বলতেছি অবাধ্য, অসভ্য, না মানে অস্থিতিস্থাপক। আর যখন তুমি কথা শুনতেছো তখন তুমি স্থিতিস্থাপক, মানে আমি খেলা দিচ্ছি, তুমি সরে যাচ্ছ, এটাকে বলা হয় স্থিতিস্থাপক। তো এখানে দাম প্রভাবিত করতে যাচ্ছে, কিন্তু চাহিদা তেমন প্রভাবিত হচ্ছে না, কম হচ্ছে, এই জন্য বলা হয় অস্থিতিস্থাপক। বুঝতে পারছো কিনা বলিস, যে প্রশ্ন করছিলি। এবার একটু তাকাও, এই যে এটার চাহিদা রেখা আর এটার চাহিদা রেখা পার্থক্য দেখো। এটার চাহিদা রেখা দেখো, এটা হচ্ছে এরকম শোয়ানো, আর এটা এরকম খাড়া, এটাকে বলা হয় কম খাড়া আকৃতির, এটাকে বলা হয় কম খাড়া, এটাকে বলা হয় কম খাড়া, আর এটাকে বলা হয় বেশি খাড়া। বেশি খাড়া, কম খাড়া, এটা হচ্ছে বেশি খাড়া, কম খাড়া, একটা হচ্ছে বেশি খাড়া। এবার খেয়াল করো, একটা কম খাড়া, একটা বেশি খাড়া। এরকম বাজে ভাবে লিখছি কেন? আমি একটু সুন্দর ভাবে লিখি, আমার লেখা সুন্দর তো। কম খাড়া, একটা হচ্ছে বেশি খাড়া। ওই যে টিকটিকি সত্য বলতেছে, তোমরা কি এটা বিশ্বাস করো যে টিকটিকি সত্য বলে? কম খাড়া, একটা বেশি খাড়া। দেখো, এটা কম খাড়া মানে এটা শোয়ানো আছে, বেশি খাড়া মানে এটা একদম গাছের মতো লম্বা লম্বা দাঁড়ায় আছে, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই স্যার। ফার্স্ট রেখাটা ফুল স্লাইডটা হয়ে বাঁকা হয়েছে কেন? আচ্ছা, এটা তুমি যখন আরো কয়েকটা মান দিয়ে আঁকবা, তুমি যখন আরো কয়েকটা মান দিয়ে আঁকবা, দেখবে যে এটা এরকম বাঁকা হবে। তুমি সোজা দিতে চাইলেও সোজা হবে না, তুমি এরকম আরো কয়েকটা মান দিয়ে আঁকো, সমান সমান পরিবর্তন করে আঁকো, সমান সমান নিজে নিজে। এরকম তুমি আরেকটা স্লাইড নিয়ে, এরকম একটা স্লাইড নিয়ে তুই 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টা নে, এদিকে 10টা নে, দেখবি যে রেখাটা এরকম আকৃতির হবে। তুই আঁকে দেখ, বাসায় দেখ, আমি না পারলে আমি দেখা দিব। আচ্ছা চল, বেশি খারাপ কম খারাপ। আবার এখানে খেয়াল কর, দাম প্রভাবিত করতেছে কিন্তু চাহিদার একদম টোটালি কোনো প্রভাবিত হচ্ছে না, টোটালি প্রভাব হচ্ছে না, মানে কি সম্পূর্ণ অস্থিতিস্থাপক, মানে কোনো কথাই শুনে না, কোনো কথাই শুনে না, সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আর এটা কেমন? এটা হচ্ছে লম্বের সমান্তরাল, লম্বের সমান্তরাল, লম্বের সমান্তরাল। আর এটা খেয়াল করো, এটা দাম কোনো প্রভাবিত করা নাই, কিন্তু চাহিদা নিজে নিজে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই জন্য বলা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক। আর এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে কি, ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল, ভূমির সমান্তরাল। কথা ক্লিয়ার কিনা? রেকর্ড ক্লাস করে নিও ভাইয়া, আমাদের সামনে পরীক্ষা, আপনি 5 6 7 পড়াবেন কবে? এখান থেকে প্রশ্ন কিভাবে আসে স্যার? এখান থেকে প্রশ্ন, এই আমি এতক্ষণ যার কথা, নতুন আপনারা লেখা বুঝেন না, নতুনরা আপনারা লেখা বুঝে না। আচ্ছা, সেটা একটা কথা। ইয়েস, মুখস্থ ছাড়া উত্তর করতে পারবো। আচ্ছা আচ্ছা, গুড গুড গুড, এটাই হচ্ছে মজা। আমার কথা হচ্ছে, আমি কেন মুখস্থ করবো? আমি তো জিনিসটা ফিল করতে হবে, আমাকে ফিল করতে হবে। তুমি যে জিনিসটা ফিল করতে পারবা, যে জিনিসটা তোমার মনের ভিতর গেঁথে যাবে, সেই জিনিসটা তোমার আমি গুলি ধরে যদি বলি ভুলে যায় এখন, ওই কি চৌধুরী সাহেবের মতো, আমার মেয়েকে ভুলে যায় এখন, তুই বলবে যে না, আমার তো সব ওর কাছে, ওর সব আমার কাছে। আমরা বলি না, আমার সব ওর কাছে, ওর সব আমার কাছে। কেমনে বলবো? তুই বলবি স্যার, কেমনে বলবো স্যার, আমার তো সব অর্থনীতির কাছে, অর্থনীতির সব আমার কাছে। আমরা কিভাবে একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবো? এরকম করে বলতে পারবি, কেমন? তো এই বিষয়টা হচ্ছে মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, ওই 5 6 এগুলো হচ্ছে কোন গ্রুপে আছে? 5 6 গ্রুপ নেই, 5 9 10 আছে গ্রুপে, বাট 5 6 নেই। 5 6 এর জন্য রেকর্ড ক্লাস বানাচ্ছি, সলভ করতে হবে। আজকে যেমন পিডিএফ ফাইল দিছি, দেখছস, চোখে দেখছস, আজকে পিডিএফ দিছি, দেখছস, এমসিকিউ সহ। তো এগুলো আস্তে আস্তে যাবে, একটু সলভ করতে হবে, কেমন? আচ্ছা, ভূমি সমান্তরাল, এখানে এই জায়গাটা ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখো, এই জিনিসটা ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখো। তারপর তোমাদেরকে একটা কনফিউজিং জিনিসে নিয়ে যাচ্ছে, কনফিউজিং পার্ট দেখাচ্ছি। এই জিনিসটা বুঝতে পারলে একটু বলো যে ক্লিয়ার। আমরা এরপর একটা কনফিউজিং এর পার্টে যাচ্ছি। পুরা ঘামের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওকে, দেখেছি, ক্লিয়ার স্যার। আচ্ছা, সুমন বুঝতেছে, বাকিরা আর কেউ বুঝতেছে না মনে হয়, ও শুধু কমেন্ট করতেছে, আর বাকিরা সবাই এমনিতে বসে আছে। আচ্ছা, পাপিয়া বলতেছে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা চলো, এবার কনফিউজিং জায়গাটা একটু নিয়ে যাচ্ছে, কনফিউজিং পার্টটা নিয়ে যাচ্ছে। কনফিউজিং পার্ট, এটা লিখে রাখবা তোমরা, বাসায় যখন লিখবা তখন এটা এভাবে লিখবা, কনফিউজিং পার্ট, কনফিউজিং পার্ট, কেমন? কনফিউজিং পার্ট বা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট কথা, মোস্ট ইম্পর্টেন্ট কথা মনে রাখবা। সেটা কি জানো? ঢাল ভার্সেস স্থিতিস্থাপকতা, এদের হচ্ছে
এদের হচ্ছে দা কুমড়ার সম্পর্ক, এরা হচ্ছে দা কুমড়ার সম্পর্ক, এরা সতীন, এরা সতী, বলে এরা কি সতীন, ঠিক আছে, এরা হচ্ছে তোমার সতীনের মতো, ঠিক আছে। একদিকে ঢাল দিলাম আর দিকে হচ্ছে স্থিতিস্থাপকতা দিলাম, ঠিক আছে, একদিকে ঢাল দিলাম আর দিকে দিলাম স্থিতিস্থাপকতা, আর দিকে দিলাম হচ্ছে রেখা, এদিকে দিলাম রেখা। এই রেখার সাথে এরা হচ্ছে সতীনের মতো সম্পর্ক। দেখো এখানে দেখো, একক স্থিতিস্থাপকতা রেখা হচ্ছে সমপরাবৃত্তাকার, এখানে হচ্ছে ঢাল অসমান, ঢাল অসমান, ঢাল অসমান, আর এখানে স্থিতিস্থাপকতা হচ্ছে সমান, ঠিক আছে। আবার এখানে খেয়াল করো, এই যে এই রেখাটা একটু কম খাড়া ছিল, এটা কম খাড়া, এটা একটু কম খাড়া। দেখো এটা হচ্ছে সমপরাবৃত্তাকার, সমপরাবৃত্তাকার, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে সরল রেখা। দেখো এক নম্বর হচ্ছে এটা সরল রেখা, শুনো, এটা হচ্ছে সরল রেখা এবং এটা হচ্ছে তোমার কম খাড়া, কম খাড়া। এটা সরলরেখা হওয়ার কারণে, দেখো এটা সরলরেখা হওয়ার কারণে এখানে ঢাল সবসময় সমান, ঢাল সমান, কিন্তু ঢাল সমান, সব বিন্দুতে ঢাল সমান, এখানে এখানে সব বিন্দুতে ঢাল সমান, কিন্তু ঢাল কম, কিন্তু কম, কিন্তু কম, ঢাল কম, সরি 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 হ্যাঁ ঢাল কম, ঠিক আছে, ঢাল কম। আর এখানে হচ্ছে স্থিতিস্থাপকতা অসমান, স্থিতিস্থাপকতা অসমান মানে এখানে সমান স্থিতিস্থাপকতা আসবে না, কিন্তু স্থিতিস্থাপকতা বেশি। আচ্ছা, এটাকে আমরা একক অপেক্ষা বেশি লিখি, একক অপেক্ষা বেশি, একক অপেক্ষা বেশি। এখানে ঢাল কম, কিন্তু ঢাল কম, স্থিতিস্থাপকতা বেশি। আবার এখানে খেয়াল করো, এই বেশি খাড়া যেটা আছে এটা তো হচ্ছে ঢাল বেশি, এটা হচ্ছে ঢাল বেশি, কিন্তু স্থিতিস্থাপকতা হচ্ছে কম, স্থিতিস্থাপকতা কম। খাড়া হলে, বেশি খাড়া হলে স্থিতিস্থাপকতা বেশি, খাড়া হলে বেশি, খাড়া হলে ঢাল বেশি, স্থিতিস্থাপকতা কম। আর একটা লাগবে, ভূমি সমান্তরাল হলে ঢাল হচ্ছে শূন্য, ঢাল হচ্ছে শূন্য, আর স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম, স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। আর লম্বের সমান্তরাল হলে, লম্বের সমান্তরাল হলে, লম্বের সমান্তরাল হলে এখানে হচ্ছে ঢাল অসীম, ঢাল অসীম, কিন্তু স্থিতিস্থাপকতা শূন্য। এই জায়গাটা ক্লিয়ার রাখবা, এই জায়গাটা ক্লিয়ার রাখবা। কি লিখছে এটা? এটা হচ্ছে ঢাল অসমান, অসমান, ঢাল অসমান, এটা হচ্ছে সমান। আর এখানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে ঢাল সমান, ঢাল সমান সব বিন্দুতে। এটা সরলরেখা, তো সরলরেখার ঢাল সমান হয়, কিন্তু তোমার হচ্ছে কম, ঢাল কম। এটা তো হচ্ছে ঢাল বেশি, এটা তো আবার স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতা কম। এটা হচ্ছে শূন্য, এটা হচ্ছে অসীম। এটার একটা এসএস নিয়ে ডান লিখো সবাই, এসএস নিয়ে এসএস ডান লিখো সবাই, এসএস নিয়ে সবাই একটু এসএস ডান লিখো। পার্থক্যটা আমি জানলাম, বাইরে ফোন ধরে রেখেছি, না সমস্যা। এই তো ক্লাসে লেট আসছি, তার উপর আবার সমস্যা, বাইরে বসে ক্লাস করছি, কর 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 যা। এই জায়গা ক্লিয়ার কিনা দেখো, হ্যাঁ সতীন সতীন। ওরা এসএস নাও, এসএস নিয়ে একটা ডান লিখো সবাই, এসএস নাও, এসএস এসএস নিয়ে একটু ডান লিখো। এখান থেকে বেশি এমসিকিউ আসে, বেশি এমসিকিউ আসে এই জায়গায়, বেশি এমসিকিউ আসে এই জায়গায়, প্লিজ এই জায়গাটা বেশি এমসিকিউ আসে। এই দুইটা কথা থেকে বেশি এমসিকিউ আসে, এই দুইটা কথা থেকে বেশি এমসিকিউ আসে, বেশি 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 বেশি। ডান বলছে, এসএস নিয়ে ডান, ডান বিপরীত, হ্যাঁ অপরটি বিপরীত, বেশি প্রশ্ন আসে। আমি বারবার বলতেছি, কিন্তু এই যে একটা চিত্র পড়াইছে, এই জিনিসটা যদি ভালোভাবে আয়ত্ত করতে না পারো, এই জায়গাটা যদি আয়ত্ত করতে না পারো, একটা 100% লিখিত নাও যে এখান থেকে এমসিকিউ আসবে, 100% এমসিকিউ আসবে, 100%। তোমার কলেজের, তোমার বোর্ডে তুমি যে বিভাগের পরীক্ষা দাও না কেন, এখান থেকে প্রশ্ন আসবে যে এই ভূমি সমান্তরাল, ভূমি সমান্তরাল হলে তার স্থিতিস্থাপকতা কেমন,
ভূমির সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা কেমন? তো ভূমির সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। ভূমির সমান্তরাল হলে তোমার ভূমির সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম, মুখস্থ রাখবা। স্থিতিস্থাপকতা অসীম। লম্বের সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য। লম্বের সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা শূন্য। কেমন? বেশি কারা হলে স্থিতিস্থাপকতা কম, বেশি কারা হলে স্থিতিস্থাপকতা কম, কম কারা হলে স্থিতিস্থাপকতা বেশি, স্থিতিস্থাপকতা বেশি। আবার সমপরামিত হলে স্থিতিস্থাপকতা সমান। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। তাহলে এই জায়গাটা বেশি প্রশ্ন আসে, এই জায়গাটা আমি বারবার বলতেছি, এই জায়গাটা বেশি প্রশ্ন আসে। লম্বা সমান্তরাল আর স্থিতিস্থাপকতা কেমন, বা অসীম স্থিতিস্থাপকতার চাহিদা রেখা কেমন, বা শূন্য স্থিতিস্থাপকতার চাহিদা রেখা কেমন। ওকে, সবার ডান হলে আমরা এই জিনিসটা বুঝতে পারলে আমাদের স্থিতিস্থাপকতা থেকে তেমন কোয়েশ্চেন করার মতো আর নাই, অপশন নাই যে প্রশ্ন আমাদেরকে আটকানোর মতো আর থাকবে। তোকে এরপর হচ্ছে তোমার যে বিষয়টা সেটা মাথার মধ্যে রাখতে হবে একটা, যে কি আমরা এরপর যে টপিকটা আছে সেটা হচ্ছে ভারসাম্য, যেটা আমরা নেক্সট ক্লাস অর্থাৎ আগামীকালকে একসাথে 2 ঘন্টা ক্লাস করব। সবাই 2 ঘন্টার জন্য প্রিপারেশন নিয়ে আসবা। নেক্সট ক্লাস আমরা হচ্ছে ভারসাম্য, মানে কালকে আগামীকাল ভারসাম্য 2 ঘন্টা ব্যাপী ক্লাস হবে। 2 ঘন্টা ব্যাপী ক্লাস হবে আগামীকাল, 2 ঘন্টা ব্যাপী ক্লাস হবে এবং ভারসাম্য পুরো টপিকটা ভারসাম্যের মাধ্যমে সেকেন্ড চ্যাপ্টারটা আমরা 100% ক্লিয়ার করে ফেলবো। সেকেন্ড চ্যাপ্টার 100% ক্লিয়ার করে ফেলবো, এটা হচ্ছে কথা, 100% শেষ করবো। আর একটা বিষয় বলে দিচ্ছি, আমি এখন অনেকেই কনফিউজড, এইচএসসি 25 এবং 26 যাই হও না কেন সমস্যা নাই, তুমি 25 হইতে পারো, 26 হইতে পারো, কোনো সমস্যা নাই। তোমার কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে এখন 25 গ্রুপে লাইভ ক্লাস করা, 25 গ্রুপে লাইভ ক্লাস করা, অথবা 24 গ্রুপ থেকে রেকর্ড ক্লাস করা। বারবার বলতেছি 24 গ্রুপ থেকে রেকর্ডটা কোথায় পাবা? ফিচারে গেলে পাবা, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে করে ফেলতে পারবা। রেকর্ড করে ফেলো, রেকর্ডগুলো করে আবার আমার সাথে সাথে লাইভও শেষ করে দেখবা যে একসাথে শেষ হচ্ছে। এবার 26 ব্যাচ নিয়ে একটা কথা বলি। 25 ব্যাচ এগুলো হচ্ছে গ্রুপ, এগুলো হচ্ছে গ্রুপ, এই গ্রুপগুলো থেকে রেকর্ড করতে পারবে, এই গ্রুপ থেকে লাইভ করতে পারবা। এবার 26 ব্যাচের জন্য একটা কথা বলে দিচ্ছি, 26 ব্যাচে যারা রয়েছে তাদের 5, 6, 7, 8 এই 4টা অধ্যায়ের উপর লেকচার শিট, আগে লেকচার শিটগুলো দিয়ে দিই। লেকচার শিটগুলো প্রুফ কাটা হচ্ছে, মানে তৈরি হয়েছে, বাট বানানগুলো আসছে, এই জন্য এগুলো ঠিক করা হচ্ছে। শিটগুলো দিয়ে দিব এবং তোমাদের এগুলো রেকর্ডে দিয়ে দিব, এগুলো রেকর্ড করে দিয়ে দিব, কেমন? এগুলো রেকর্ড ক্লাস দিয়ে দিব। এই হচ্ছে বিষয়। আমরা কয়টা ক্লাস হবে কালকে হচ্ছে আমি বলে দিব 6:30 বা 7টায়। 2023-এর ঘটা নাম্বার একটু করে দিন, চট্টগ্রাম বোর্ডের ঘ নাম্বার। আচ্ছা, এভাবে বললে হবে, আমি একটু বলে দিচ্ছি। চট্টগ্রাম বোর্ডের আমি কিন্তু করাই দিই না, তোরা কি জানো আমি কিন্তু প্রশ্ন করাই দিই না। এই রে এতক্ষণ করতে আসছো, এটা করে দিছি, চট্টগ্রাম বোর্ডের প্রশ্নটা করে দিছি। ঘ নাম্বার করাই দেন, করাই দিছি তো, চট্টগ্রাম বোর্ড করাই দিছি, ঘ নাম্বার করাই দিছি, শুরুতে বলেছি। ভারসাম্য আমি কম বুঝি, ইউটিউবে ক্লাস করেছিলাম, তবুও একটু সেই চ্যাপ্টারে ভারসাম্য একটু কম বুঝি। আচ্ছা, নেক্সট ক্লাসে আস্তে আস্তে বুঝাই দিব, একদম ক্লিয়ার করে দিব। বাবা তোমারটা পরে দিছি, কে বলছে এটা নামটা যে হিন্দিতে আরবিতে লেখা, আমি বুঝতেছি না, তোমার এটা বুঝাই দিছি। ঠিক আছে, শেষ করতেছি, গরম লাগতেছে। ভালো থাকিস, কথা হবে।